আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। ভারত নাকি চীন, নতুন সরকারের প্রথম বিদেশ সফর নিয়ে যখন নানামুখী সমীকরণ কূটনৈতিক টেবিলে, ঠিক তখনই সব জল্পনার অবসান। দিল্লির সাউথ ব্লক কিংবা বেইজিংয়ের গ্রেট হল নয়, নতুন সরকারের প্রথম গন্তব্য কুয়ালালামপুর। ঝুলে থাকা শ্রমবাজারের জটিলতা নিরসন, ঝিমিয়ে পড়া বিনিয়োগে গতি আনা আর আঞ্চলিক কূটনীতিতে ঢাকার অবস্থান জানান দেওয়ার মোক্ষম অস্ত্র এই সফর। বিশ্লেষকেরা বলছেন, এই সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নয়, বরং বেইজিং আর দিল্লির প্রভাব বলের বাইরে গিয়ে এক নতুন স্বাধীন পররাষ্ট্রনীতির স্পষ্ট বার্তা এটি। শামীম চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান। সফরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রথম 2 দিনের মালয়েশিয়া সফরে 5টি সমঝোতা স্মারক ও 3টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতার বিষয়ে গুরুত্ব পাওয়ার কথা রয়েছে। 23 জুন শুরু হবে প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও অবকাঠামো খাতে প্রায় 3টি চুক্তি ও 12টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় নতুন সেতু নির্মাণ, চীনা অর্থনৈতিক অঞ্চল এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো। বিশ্লেষকদের আশা, সফরে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি শ্রমবাজার, বিনিয়োগ, অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বৈদেশিক রেমিটেন্স যেটি আসছে সেটি যদি আরও বাড়ানো যায়, আরও যদি কর্মসংস্থান উন্মুক্ত করা যায়, তাহলে এটি অর্থনৈতিক কাঠামোটাকে আরও আরেকটু সবল করতে, শক্ত করতে সমর্থ হবে। তো আমি মনে করি যে এই ভিজিটের মধ্য দিয়ে বাংলাদেশের যে অর্থনৈতিক যে কাঠামোটা সেটিকে পুনর্গঠন করা অথবা বৈদেশিক যে রেমিটেন্স এটি আসার ক্ষেত্রে আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর এই সফর আঞ্চলিক কূটনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা বিশ্লেষকদের। তবে সাফল্য নির্ভর করবে নতুন বিনিয়োগ, শ্রমবাজার আর উন্নয়ন প্রকল্পে বাস্তব অগ্রগতির উপর। একসময় তো কূটনৈতিক সম্পর্ক মানে শুধু কূটনৈতিক যোগাযোগ, কথাবার্তা বলা, সফর, এগুলো। আজকাল কিন্তু কূটনীতির অনেক উপাদানগুলো অনেক মাটির কাছাকাছি চলে এসছে। এখন আমার হিসাব করতে হবে, যে বললাম আমি আমার সাপোর্ট কতটা, অর্থনৈতিক সমর্থন কতটা পাচ্ছি, আমার কর্মসংস্থানে কতটা সফলতা পাচ্ছি, প্রযুক্তিগত কতটা সহযোগিতা পাচ্ছি, এই বিষয়গুলো আমার মানে ম্যাটেরিয়াল গেইনস কি পাবো, সেগুলো কিন্তু এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। চীন কিংবা ভারতের বলয় এড়ানোর এই চেষ্টা কতটা সফল হবে তাই এখন দেখার বিষয়। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। চলমান মূল্যস্ফীতি ও বিনিয়োগ আহরণকে সামনে রেখে প্রস্তাবিত বাজেট ইতিবাচক, তবে এর বাস্তবায়ন নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, বাজেটে প্রাকলন বাস্তবায়ন করতে হলে সবার আগে দরকার সচল অর্থনীতি। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বাড়ানো এবং সর্বোপরি ব্যয় কমানোর মাধ্যমে বাজেট বাস্তবায়ন সম্ভব। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। নিত্যপণ্যের উচ্চমূল্য এখনও সাধারণ মানুষের উপর বড় চাপ সৃষ্টি করে আছে। বাড়তি জীবনযাত্রার ব্যয়ের ফলে ক্রয় ক্ষমতাও কম। যদিও সংস্কারের মাধ্যমে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে সরকার, তবুও ব্যাংকিং খাতে তারল্য সংকট ও উচ্চ খেলাপি ঋণের চ্যালেঞ্জ রয়ে গেছে। ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পুরো শিল্প খাতে পড়েছে। ফলে বিনিয়োগ না থাকার কারণে কর্মসংস্থান তথা উৎপাদনও নেই। এমন কঠিন বাস্তবতা সামনে রেখে প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জন্য 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের টার্গেট দেওয়া হয়েছে, যেখানে এনবিআরের লক্ষ্য 6,04,000 কোটি টাকা। ধান, চাল, মাছ, মাংস সহ অন্তত 60টি নিত্যপণ্য ও কৃষি পণ্যের উপর উৎসে কর কমিয়ে মাত্র 0.5% নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যার ইতিবাচক প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এর বাজেটের সুবিধা দেওয়ার জন্য, দ্রব্যমূল্য কমানোর জন্য, তারপরে ধরুন স্টার্ট আপকে আকর্ষণীয় করার জন্য, স্থানীয় শিল্প উদ্যোক্তাকে এখানে উৎসাহিত করার জন্য, তারপর ধরুন কর রেশিও যেটা আমার 6.8 আছে, এটাকে বৃদ্ধি করে 31 সালের মধ্যে একটা
পূর্বাভাস করা হয়েছে। তবে প্রস্তাবিত বাজেট চলতি অর্থবছরের তুলনায় 19% বড়। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেট ঘোষণা অনুযায়ী রাজস্ব লক্ষ্যমাত্রার 30% বেশি আদায় করতে হবে, যা অসম্ভব বলে মনে করছেন উদ্যোক্তারা। যে টার্গেটটা তাদেরকে দেওয়া হয়েছে কর আহরণের জন্য অন্তত 2 লক্ষ কোটি টাকা বেশি। তো আপনি যখন 2025-26 অর্থ বছরে 3,70,000 কোটি টাকা অর্জন করলেন, তাহলে আপনি 26-27 অর্থ বছরে কী করে আপনি 6,95,000 কোটি টাকা অর্জন করবেন? এটা তো অবাস্তব। বিশেষজ্ঞরা মনে করেন অর্থনীতি এখনও বেশ দুর্বল অবস্থায় রয়েছে, তাই অপচয় দুর্নীতি কমানোর তাগিদ দেন তারা। ঘাটতি পূরণে ব্যাংকিং খাতের উপর ঋণ নির্ভরতার ফলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলেও জানান তারা। রাষ্ট্রকে দেখতে হবে এইটা যে পয়সা আপনি খরচ করছেন সেটা যেন সত্যি সত্যি খরচ হয়, সত্যি সত্যি রিটার্ন আসে। অর্থনীতিকে সচল করলাম না, মানুষের কর্মসৃজন করলাম না, মানুষ চাকরি পেল না, তাহলে এনবিআর রেভিনিউ কোত্থেকে পাবে না। সুতরাং দুটো পরস্পর রিলেটেড। হ্যাঁ, এবারের বাজেটে ওইটাই চেষ্টা করা হয়েছে বলে। বাজেটে স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে 15% ভ্যাট, প্রতিষ্ঠানের জন্য সেবা আমদানির ক্ষেত্রে 15% এবং স্থান ও স্থাপনা ভাড়ার ক্ষেত্রে 15% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতির প্রস্তাব ইতিবাচক বলেও মনে করেন তারা। এটা একটা ভালো দিক। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সিরাজগঞ্জে রেললাইন ও ইন্টারচেঞ্জ নির্মাণে জমি দেওয়া মালিকদের ফাইল জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ভূমি অধিগ্রহণ শাখার কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন অফিসের কানুনগো আর সার্ভেয়াররা জমির টাকা পাইয়ে দিতে দাবি করছে মোটা অঙ্কের কমিশন। এছাড়া সরকারি জমি ব্যক্তি মালিকানায় দেখিয়ে টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য 1126 কোটি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের জন্য 1500 কোটি টাকার জমি অধিগ্রহণের পর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। অথচ সেই জমির সিংহভাগ টাকা পায়নি মালিকরা। তাদের অভিযোগ, টাকা পাইয়ে দিতে ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো সার্ভেয়াররা বিপুল অঙ্কের কমিশন দাবি করছে, না মানলে আটকে দেওয়া হচ্ছে অর্থের চেক। এমন হয়রানিতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। টাকা না পেয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। কানুনগুলোর ব্যাপার হয়ে গেছে, মানে আর আমাদের গেলি ধরে মানে কথাই বলে না, তাহলে আমাদের আর উপায় কি আছে? বাকি টাকাটা এখন 10% চাচ্ছে, আমরা তা দিয়ে চাচ্ছি যে আমরা 10% দিলে টাকাটা আমাদের তাহলে কি থাকে। 40 লাখ টাকা দিতে হবে, তাহলে এটা পার করে দেবো। এখন ওইভাবে আমার ওই কাগজটা আটকে হয়েছে, আমার টাকাও দিতে পারি না, আমি জমির ই করতে পারি না। মামলা হাতি টাকা তুলে নিতেছে, এ ধরনের কীর্তিকলাপ চলতেছে না। ওনাকে যদি আমরা মানে কিছু টাকার দেখাই, অ্যামাউন্ট দেখাই, তখন উনি কাজ করতে যায়। এছাড়া সরকারি জমি ব্যক্তি মালিকানায় দেখিয়ে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে কানুনগো রাকিবুর রহমান ও আবু হেনার বিরুদ্ধে। অল্প কয়েক বছরেই আঙুল ফুলে কলাগাছ হয়েছে তাদের সম্পদ, যদিও সব অভিযোগ অস্বীকার করছে অভিযুক্তরা। জায়গা সম্পদ, আমার স্ত্রী চাকরি করে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, উনি এখন ব্যবসা বাণিজ্য করে। আর আমার ওই যে ইয়েতে বললে ঢাকায় বাড়ি গাড়ি, ঢাকায় কোনো আমার বাড়ি নেই। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এবং এটা যদি জালিয়াতি প্রমাণিত হয় বা কোনো প্রমাণিত হয়, তখন তো তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, যেটা আইন অনুযায়ী করা দরকার, সেটাও আমরা করব। এদেরকে আমরা চাচ্ছি যে জেলার মধ্যেই না রাখা। তদন্ত কার্যক্রম যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বিভাগীয় ব্যবস্থায় তাদের যদি অপরাধ প্রমাণিত হয় সর্বোচ্চ যে শাস্তি দেয় সেটাই দেওয়া হবে। অধিগ্রহণকৃত জমির অর্থ দ্রুত ফেরত দিয়ে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV। টহল অভিযান, মামলা ও গ্রেফতারের পরও বন্ধ করা যাচ্ছে না পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরের বুনো মহিষ শিকার। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র এসব মহিষ শিকার করে মাংস বিক্রি করছে। গত 1 বছরে একাধিক মামলা ও গ্রেফতারের ঘটনা ঘটলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চক্রটিকে। পটুয়াখালীর রাঙ্গাবালী প্রতিনিধি আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগরের তীর ঘেঁষে জেগে ওঠা নয়নাভিরাম এই সোনারচরে দেখা মেলে নানা প্রজাতির বন্যপ্রাণীর। সবুজে ঘেরা বিস্তীর্ণ এই চরটির আছে প্রায় 6 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত।
2011 সালের 16 ডিসেম্বর বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণার পর থেকে এচর হয়ে উঠতে থাকে বনমহিষের প্রধান আবাসস্থল। বন বিভাগের তথ্য অনুযায়ী সংরক্ষিত এ বনে এই প্রাণী রয়েছে শতাধিক। তবে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র মহিষ শিকার করে মাংস বিক্রি করছে স্থানীয় হাটবাজারে। একটা ঢালা আছে, ওই ঢালাই নামে ওই ঢালাই কুয়া পাতার পর তারা সরিয়ে থাকে। মহিষ যখন কুফায় আটকে যায় তখন চারদিকে না ইয়া তারা ধরিয়া মহিষের পিঠাই মেটাইয়া নাক ফরিয়া তারপর মহিষের খুব দুর্বল করে তাই জবাই করে তারপর মাংস গ্রামাঞ্চলে লইয়ে যায়। মামলা মোকদ্দমা হয় কিন্তু কোনো প্রতিকার হয় না। তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে আবার একই কাজে তারা লিপ্ত হয়। 2025 সালের 3রা মার্চ 11 জনের বিরুদ্ধে মামলা, চলতি বছরে 22 মার্চ একটি মামলা এবং সর্বশেষ গত 4 জুন মহিষের মাংসসহ একজনকে আটক করা হয়। আসলে এখানে একটি মহিষ সংঘবদ্ধ চোরাচক্র আছে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি এবং বিভিন্ন তথ্য নিচ্ছি তাদের বিরুদ্ধে যে তারা কোথায় এগুলা করে। মামলা, অভিযান ও গ্রেপ্তারের পরও সোনারচরের বনমহিষ শিকার বন্ধ না হওয়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। জীববৈচিত্র্যের এসব অপরিহার্য উপাদান সংরক্ষণে আরও কঠোর নজরদারির দাবি পরিবেশবিদদের। সাকিব আল হাসান, RTV। আন্তর্জাতিক মানের অবকাঠামো, প্রথম শ্রেণীর ক্রিকেট আয়োজনের সক্ষমতা সহ সবই আছে কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে, কিন্তু নেই নিয়মিত টুর্নামেন্ট আর প্রতিযোগিতামূলক ক্রিকেটের আয়োজন। ফলে একদিকে নষ্ট হচ্ছে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামের মূল্যবান অবকাঠামো, অন্যদিকে ক্রিকেট থেকে ঝরে পড়ছেন সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়রা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম নাইমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম জেলার ক্রীড়াঙ্গনের অন্যতম বড় এই ভেন্যুতে আছে আন্তর্জাতিক মানের নানা সুবিধা, সবুজ মাঠ, আধুনিক গ্যালারি, মিডিয়া সেন্টার সহ প্রথম শ্রেণীর ক্রিকেট আয়োজনের উপযোগী অবকাঠামো। কিন্তু নিয়মিত টুর্নামেন্টের অভাবে বছরের অধিকাংশ সময় স্টেডিয়ামটি পড়ে থাকে প্রায় জনশূন্য। 2006 সালে উদ্বোধনের পর একবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতির টি-20 টুর্নামেন্ট হলেও এরপর বড় প্রতিযোগিতা আর হয়নি। বর্তমানে অনুশীলন ও ছোটখাটো কিছু ম্যাচ হলেও মাঠ জুড়ে নেই প্রাণচাঞ্চল্য। নিয়মিত খেলা না থাকায় মাঠের বিভিন্ন অংশে দেখা দিচ্ছে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে নানা অংশ। প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভাবে জেলার অনেক প্রতিভাবান খেলোয়াড় আগ্রহ হারাচ্ছেন। একদিন বৃষ্টি হলে 3-4 দিনও আমরা এখানে প্র্যাকটিস করার মতো ব্যবস্থা থাকে না, কাদা হয়ে যায়, পানি থাকে। গত 4 বছর ধরে আমাদের কোনো টুর্নামেন্ট নাই আমাদের মাঠে। আমরা অনেক প্লেয়াররা হয়তো রেগুলার প্র্যাকটিস করতেছি ঢাকা লিগ খেলার জন্য বা ডিস্ট্রিক্ট টিম খেলার জন্য, কিন্তু আমাদের কোনো ঘরোয়া ক্রিকেট লিগ নাই। মাঠে যে অবস্থা, কোনো লিগ হচ্ছে না, কোনো বড় প্লেয়ার আসতেছে না। আমাদের প্লেয়ারদের দাবি, লিগ যদি না হয় অন্ততপক্ষে যারা স্টেডিয়ামের দায়িত্বে আছেন, ক্রীড়া সংস্থার দায়িত্বে আছেন, যেন একটা টুর্নামেন্টের ব্যবস্থা করে দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা গেলে স্টেডিয়ামটি সরব হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা এই বিষয়ে ইতিমধ্যে বিসিবির সঙ্গে কথা বলেছি, এই আবেদন করেছি। বিসিবি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা দ্রুত এই সমস্যার সমাধান করবে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামকে প্রাণবন্ত করার জন্য নিয়মিত ক্রিকেট আয়োজনের দাবি সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় 6 বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ধর্ষক বিদেশ সরকার পলাতক রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে আশুলিয়া থানার SI HM ইমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দুপুর 2:30টার দিকে আশুলিয়ার লালাটেক এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। অভিযুক্ত বিদেশ সরকার তামাক আসার দোকানে কাজ করে, পাশাপাশি বাংলা মদ বানিয়ে বিক্রি করে বলেও জানান স্থানীয়রা। দর্শক, সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।